আচ্ছা, মাইক্রোসফট এক্সেল এর ক্লাস 4 ইনসার্ট ট্যাব থেকে আমরা প্রথমে দেখব হচ্ছে টেবিল। এখানে ইনসার্ট ট্যাবের যে টেবিলটা আছে, এই যে টেবিলটা আছে, এই টেবিলটা হচ্ছে এই যে হোমের এই যে ফরম্যাটেড টেবিল, এই দুইটা সেম। কেমন? আমি হচ্ছে যদি এখানে মার্কিং করি বা সিলেক্ট করি যে এই কটা ঘর নিয়ে আমি টেবিল করব, তো ইনসার্টে এসে আমি হচ্ছে যে টেবিলে ক্লিক করে ওকে দিলেও এই যে ফরম্যাটেড টেবিলে যেভাবে আসছিল ওভাবেই আসবে। হ্যাঁ, তখন হচ্ছে এখান থেকে আবার চাইলে এই যে ডিজাইনগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। টেবিলের পর কি আছে? টেবিলের পর আছে হচ্ছে পিকচার ফরম্যাট। আমরা যে ওয়ার্ডে যেভাবে পিকচার আনছিলাম না, ওই সেম একই ভাবে পিকচার নিয়ে আসলে পিকচার ফরম্যাট, শেপ নিয়ে আসলে কি আসবে? শেপ ফরম্যাট। হ্যাঁ, আচ্ছা একটু দেখে নেই। তো আমি নতুন একটা শীটে ক্লিক করলাম, ইনসার্টে আসলাম, ইনসার্ট থেকে পিকচার থেকে দিস ডিভাইস। দিস ডিভাইসে যাওয়ার পর আমাদের পিকচার কোথায় আছে? ডেস্কটপ, স্টুডেন্টে চলে যাই, কালেকশন, দেন হচ্ছে এখান থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করে ইনসার্ট দিলে এই যে ডকুমেন্টে বা এক্সেল শীটে পিকচারটা চলে আসবে। পিকচারটা অনেক বড় সাইজে দেখাচ্ছে, তাহলে আমি এই যে কর্নার ধরে আমি এটাকে ছোট করে দিতে পারি, বা ধরো পিকচারটা বড়ই আছে আমি তাহলে জুমটা কমাই দিতে পারি, তাও হবে। দেন হচ্ছে এটাকে ছোট করে নিলাম। পিকচারটাকে নতুন করে আমরা যদি কাস্টমাইজ করতে চাই তাহলে যে পিকচার ফরম্যাট থেকে আমরা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবো। ওকে, আচ্ছা, এরপর আসছে হচ্ছে ইনসার্ট থেকে শেপ। শেপ থেকে এই যে আমি যদি বাংলাদেশের পতাকা আঁকাই, এই যে রেক্টেঙ্গল নিছিলাম, দেন হচ্ছে এখান থেকে এভাবে করে দেই, এইটাকে একটু সরিয়ে দিলাম পিকচারটাকে। শেপের ভিতরে কালার কি কালার বলে? ফিল কালার। তাহলে এই যে শেপ ফরম্যাটে এসে ফিল কালার এসে গ্রিন দিলাম। আউটলাইন আছে কোনো? না, তাহলে শেপ আউটলাইনে এসে নো আউটলাইন দিয়ে দিলাম। নতুন করে শেপ নিতে আবার ইনসার্টে আসার প্রয়োজন নেই, শেপ ফরম্যাটে বাম দিকে এখানে আবার শো করে। হ্যাঁ, এখান থেকে যে রাউন্ড শেপ ক্লিক করলাম, এখান থেকে নিলাম, ডিমের মতো আসবে। কোনটা চেপে ধরলে সোজা ভাবে বা রেশিও অনুযায়ী আসবে? এরকম থাকা অবস্থাতে শিফট শিফট চেপে ধরলে রেশিও অনুযায়ী আসবে, যেভাবে আসুক। ক্লিকটা আগে উঠায় দাও, তারপরে শিফটটা পরে উঠাই দিবা। দেন হচ্ছে এটাকে মাঝ বরাবর এনে দাও, বা একটু ডান পাশে বাম পাশে থাকবে। কর্নার ধরে শিফট চেপে ধরে আর একটু ছোট সাইজ বা বড় সাইজ করতে চাইলে করতে পারো। সিলেক্ট করে শেপ শেপ ফিল কালারে এসে এখান থেকে রেড দিয়ে দাও, আউটলাইন কালারে নো। ওকে, এই হচ্ছে পিকচার ফরম্যাট আর শেপ ফরম্যাট। তারপর ছিল হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট কি ছিল? অনেকগুলো শেপের সমন্বয়। যেমন এই যে আমি এখানে ক্লিক করে বা একটু নিচে আসি, স্মার্ট আর্টে যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করি, ওকে দেই। দেন হচ্ছে ওই যে ওয়ার্ডে তোমাদের যেভাবে আসছে ওভাবেই আসা, জাস্ট ওইখানেও নিতে পারতেছে, এখানেও নিতে পারবা। এই আলাদা আলাদা শেপ গুলোকে আলাদা আলাদা করে ফরম্যাটে যে কালার দিতে পারবা, এটা রেড দিলাম, এটা অরেঞ্জ দিলাম, ফরম্যাটে এসে ফিল কালারে অরেঞ্জ, এটাকে দিলাম হচ্ছে গ্রিন। বাড়াতে চাইলে এই যে বুলেটের ডান পাশে একটা ক্লিক করবা, তাহলে এরকম শেপ এর একটা বৃদ্ধি পাবে। এটাকে যদি সরাতে চাও তাহলে এই যে আউটলাইন যেটা আছে, এই আউটলাইনে ক্লিক করে টেনে ধরে তারপর এক এক জায়গায় মুভ করতে পারবে। হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্টের পরে আছে হচ্ছে গ্রাফ এন্ড চার্ট। এটাই মূলত হচ্ছে যে ইনসার্টের নতুন একটা জিনিস। তো গ্রাফ এন্ড চার্টটা আমরা দেখি, এটা দেখতে হলে মার্কশিটটা প্রয়োজন হবে। মার্কশিটের ডান পাশে আমি এই সব কিছু রাখবো না, সিলেক্ট করে রাইট ক্লিক করে ডিলিট করে দিই। জুমটা কমিয়ে নেই। আচ্ছা, মার্কশিটে আমাদের এখানে কয়টা সিরিয়াল আছে? 20 জনের, 20 জনের নাম এবং 20 জনের মার্ক আছে। আচ্ছা, আমি এটাকে আরেকটু ছোট করে নিচ্ছি। বিআরসি সিলেক্ট করে একটু ছোট করে। আচ্ছা, এখন ইনসার্ট ট্যাবে চলে আসছি। ইনসার্ট ট্যাব থেকে এই যে চার্টের একটা গ্রুপ আছে, এই গ্রুপের বাম পাশের প্রথম লাইনটা, হ্যাঁ, এই যে রিকমেন্ডেড চার্টের এই যে ডান পাশে। তো লম্ব আকারে যেটা হয় এটা হচ্ছে কলাম চার্ট। এই যে ক্লিক করলে লেখা আসবে, এটা কি চার্ট? কলাম চার্ট। এটা লম্ব আকারে আসবে বা কলামের মতো আসবে। যেটা লাইন আকারে আসবে এটার নাম লাইন চার্ট, আর যেটা রাউন্ড শেপের হবে এটা পাই চার্ট। পাই চার্ট, পিআইই, পাই চার্ট। আচ্ছা, আসো এখন দেখি। আমরা পুরো ডেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে জুমটা একটু কমিয়ে রাখবা যাতে ডান পাশে এটা রাখতে পারো।
তো সিলেকশন করার পরে এই যে কলাম চার্টে আসো, আগে ইনসার্ট ট্যাবে আসবা, কলাম চার্টে আসার পরে যে 2D কলাম একটা ক্লিক করো, ক্লিক করলে কলামটা চলে আসবে, কলাম চার্টটা চলে আসবে। আসার পরে এই কর্নার ধরে আমি বড় করে নিচ্ছি, একটু জুম করি। দেখো এখানে আমাদের 20 জনের সিরিয়াল ছিল, তাই না? দেখো এই যে নিচের দিকে যে 1 থেকে নিয়ে এই যে 20 জনের সিরিয়াল, তারপর 20 জনের নাম, শান থেকে নিয়ে যে পাটোয়ারি 20 জনের নাম। মার্ক গুলো কোথায়? এই যে হাইটে দেওয়া আছে 0 থেকে 120 পর্যন্ত রেঞ্জ। ওকে, তাহলে শানের রেজাল্ট কি ছিল? কত? 75। তাহলে যে 60 থেকে নিয়ে 80 এর মধ্যে। এরপরে রাব্বি কত মার্ক? 55। তাহলে যে 40 থেকে নিয়ে 60 এর মধ্যে রেঞ্জ। এভাবে করে যার যেরকম তার তার ওই রেঞ্জ পর্যন্ত এক একটা করে কলাম আছে। এটা হচ্ছে কলাম। তুমি যদি কমিয়ে দাও, কমিয়ে বাড়িয়ে দাও, কোনো সমস্যা নেই, ওটা তাহলে আপডেট হয়ে যাবে। যেমন ধরো রাব্বিকে তুমি এখন 99 দিলা, 99 দিয়ে ইন্টার দাও, তাহলে এই যে এটা কিন্তু রেঞ্জটা কি হয়ে গেছে? বেড়ে গেছে। তুমি চাইলে এটাকে আবার এই যে আমি একটু ছোট করে নিচ্ছি, কর্নার ধরে ছোট করে নিয়ে এটাকে চাইলে তুমি এই যে চার্ট ডিজাইন ট্যাবে এসে ও যে যেমন শেপ নিলে শেপ ফরম্যাট, পিকচার নিলে পিকচার ফরম্যাট, তো চার্ট নিলে চার্ট ডিজাইন একটা ট্যাব আসে, প্লাস ফরম্যাটেরও একটা ট্যাব আসে। চার্ট ডিজাইনে আসলে যে ড্রপ ডাউনে ক্লিক করলে চার্ট স্টাইলে অনেকগুলো স্টাইল আছে, তোমার যেটাতে তুমি বোঝো বা যেটা ভালো লাগে ওইটা এখন সিলেকশন করে দিলে চার্টের ওই ডিজাইনটা হয়ে যাবে। আউটলাইনে ক্লিক করে আমি ডান পাশে নিয়ে রাখি। আচ্ছা, এরপরে আবার যেটাকে সিলেক্ট করি, সেটাকে সিলেক্ট করলাম, ইনসার্ট ট্যাবে আসলাম, এরপরে দেখবো হচ্ছে লাইন চার্ট। লাইনে এসে লাইন চার্টে ক্লিক করলাম, লাইন চার্টটা চলে আসবে। আসলে এটা একটু বুঝিয়ে দেই, বাম পাশে নিয়ে আসি, জুম করি। দেখো 1 থেকে 20 জনের সিরিয়াল, কোনো কনফিউশন? 20 জনের নাম। আচ্ছা, এরপর হচ্ছে বাম দিকে রেঞ্জ 0 থেকে 120 পর্যন্ত ধরা আছে। দেখো প্রথমে হচ্ছে শান কত পাইছে? 75। তাহলে 60 থেকে 80 এর মধ্যে 75 আছে। এরপরে রাব্বি 99 পাইছে, এটা কি শান থেকে বেশি না কম? বেশি। এইটির জন্যই হচ্ছে এই যে 99 তে আসছে, প্লাস এই যে নিচ থেকে উপরে চলে গেছে। এরপর রাব্বি থেকে আকাশ এই যে পাইছে যে 65, এটা কি কম না বেশি? কম। তো এই জন্য হচ্ছে এখান থেকে নিয়ে এই যে আকাশে যখন আসছে তখন কি কমে গেছে। এইভাবে করেই হচ্ছে এই যে লাইন চার্টটা হয়। তো এটা সাধারণত তো এই যে তোমার মার্কশিটে হয় না। ধরো আমি এটাকে ছোট করে দেই। ধরো এখানে যেমন হচ্ছে এবিসি, এবিসি কোম্পানি, এদের ধরো ভ্যালু হচ্ছে এই যে 20,000 ছিল, হ্যাঁ। এখানে যদি মান দেই, MONTH মান, তারপর এটাকে এখানে নিয়ে আসি, মান্থে এখানে লিখি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ওকে, 3টা মাস কাউন্ট করা। আর এখানে ধরো হচ্ছে লিখবো ভ্যালু, ভ্যালু দিলাম জানুয়ারিতে ধরো 2000 বা 20,000 দিলাম, এখানে দিলাম 50,000, এখানে দিলাম হচ্ছে 1,00,000। ওকে, এখন যদি আসো এটাকে করি, এটাকে একটু ডিজাইন করে নিই। দুইটা সিলেক্ট করে মার্জিন সেন্টার, বোল্ড, সাইজটা একটু বড় করে দেই, কালার দিয়ে দিলাম, এই দুইটাকে একটা কালার দিয়ে দেই। এটা হচ্ছে হেডিং 2, ওই যে হেডিং 1 হেডিং 2 করছিলাম মনে আছে? এটাই, তাহলে এটা হেডিং 1, এটা হেডিং 2, আর এইগুলোকে মাঝখানে নিয়ে আসি, মাঝখানে। এগুলো কি ভ্যালু না? ভ্যালু মানে কি টাকা বা বিডিটি যে কোনো কিছু একটা হবে, কারেন্সি। তাহলে এইগুলোকে সিলেক্ট করে এই যে অ্যাকাউন্ট ফরম্যাটে এসে কারেন্সি বা অ্যাকাউন্টিং এ দিয়ে দাও, ঠিক আছে? তখন ভ্যালু অ্যাড হবে। আচ্ছা, তো হচ্ছে এখানে ভ্যালু দেওয়া হলো। এখন তুমি হচ্ছে এই তিনটাকে সিলেক্ট করো বা এই সেটাকে সিলেক্ট করো, ইনসার্টে আসো, লাইন চার্টে আসো, লাইন চার্টে ক্লিক করো। দেখো এই যে ভ্যালুটা এবিসি কোম্পানির ভ্যালু, এই যে কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কি বৃদ্ধি পাইছে না? ঠিক আছে, এখন ধরো মার্চ এসে যদি খারাপ হয়, ধরো এখানে 30,000 দিলাম। ওকে, তো তখন এই যে টার্মে চলে আসে। বুঝে গেছে? এখন লাইন চার্টটা কোথায় ইউজ হয়, তখন আর কি এই সব ক্ষেত্রে ইউজ হয়। এটাকেও চাইলে ডিজাইন করতে চাইলে চার্ট ডিজাইনে এসে একটা দিয়ে দাও, যেটা তোমার ভালো লাগে এরকম একটা ডিজাইন। হ্যাঁ, ট্রেডিং এর ক্ষেত্রে বেশি ইউজ হয় শেয়ার। আচ্ছা,
এরপরে কি আছে, এরপরে আরেকটা চার্ট আছে, এটার নাম হচ্ছে পাই চার্ট, রাউন্ড শেপ। এই পাই চার্টটা এত বেশি ডেটা নিয়ে কাজ হয় না বা কাজ করে না বা সুন্দর দেখে না। যেমন 2D পাই চার্ট দেখো, 20টা কালার করে আসছে, এটাতে বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না। তবে আউটলাইনে ক্লিক করে ডিলিট করে দিই, এটা কম ডেটা নিয়ে কাজ করে। যেমন আমি এই যে এই কয়টা ভ্যালুকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্টে আসি, পাই চার্টে আসি, পাই চার্টে দিন, দেখো 3টা মাস আছে, 3টা মাসকে 3টা কালারে দিছে। যেই মাসে হচ্ছে এই যে বেশি, ওই মাসে হচ্ছে এরকম কালার করে দিছে, বোঝাই তো যাচ্ছে। আর যদি তাও পার্সেন্টেজ আকারে দেখতে চাও, তাহলে এই যে চার্ট ডিজাইনে এসে এখানে অনেকগুলো ডিজাইন আছে, হ্যাঁ, পার্সেন্টেজ সহ, তাহলে বোঝা যাবে যে এভারেজে কোনটাতে বেশি পার্সেন্ট আসতেছে। ঠিক আছে? তাহলে এই যে রাউন্ড শেপের যেটা, এটাকে কি বলে? পাই চার্ট। পাই চার্ট, লাইন চার্ট, এগুলো লাইন চার্ট, আর এটা হচ্ছে কলাম চার্ট। লম্ব আকারে যেটা, এটা কলাম চার্ট। আচ্ছা, এবার দেখো লিঙ্ক টেক্সট সিম্বল। তিনটা আগে করছো, আবার একটু দেখিয়ে দেই। লিঙ্ক, একটা ডেটায় যদি লিঙ্ক বসাতে চাও, যেমন হচ্ছে এখানে দিলাম টাইপিং টেক্সট, টাইপিং টেক্সট। টাইপিং টেক্সট এখানে ক্লিক করলে কিছু হচ্ছে না? হচ্ছে না। বাট আমরা যদি লিংকটা বসাই তাহলে কিন্তু হবে। রাইট ক্লিক করে লিংক, লিংকে এসে তারপর ধরো এই যে অ্যাড্রেসে আমি যদি টাইপিং টেক্সট এটা নিয়ে আসি, এই যে আমাদের মাইক্রোসফট এজ বা ব্রাউজার, আমি এখানে টাইপিং টেক্সট লিখলাম, টাইপিং টেক্সট এটা আসলো। দেন এই যে লিংকের উপর রাইট ক্লিক করে কপি মিনিমাইজ করলাম, দেন অ্যাড্রেসে এসে কন্ট্রোল ভি পেস্ট করলাম, তারপর হচ্ছে ওকে, বা রাইট ক্লিক করে পেস্ট দিলেও পারো, হ্যাঁ, রাইট ক্লিক করে পেস্ট দিলেও হবে। ওকে করে দিলাম। এখন দেখো, এখন যদি এটার উপর ক্লিক করি, যে মাউসের পয়েন্টারে দেখো এটা আসলে চেঞ্জ হচ্ছে না, এটা হাতের মতো চিহ্ন আসছে, হ্যান্ডেল, এটা ক্লিক করো, এই যে টাইপিং টেক্সট হচ্ছে। এই হচ্ছে লিংক। লিংকের পরে কি আছে? লিংকের পরে আছে হচ্ছে এই যে টেক্সট সিম্বল। টেক্সট বলতে কি বোঝায়? ওই যে আমরা হচ্ছে এই যে টেক্সট গ্রুপে এসে টেক্সট বক্স নিছিলাম না, ডকুমেন্টের যে কোনো জায়গায় লেখার জন্য কি ব্যবহার হয়? টেক্সট বক্স ব্যবহার হয়। তো ক্লিক করার পরে এখন কোথায় লিখবা তুমি, এভাবে সিলেক্ট করে দাও, দেন হচ্ছে আমরা এখানে লিখব। সিলেক্ট করে বোল্ড করে লেখাটা বড় করে দিলাম। মাঝখানে আনবো কি করে? এই যে এখানে অ্যালাইনমেন্ট, দুইটারই মাঝখানে দিব, পরের মাঝখানে চলে আসবে। এটাকে উপরে নিব কি করে? উপরে নিচে আউটলাইনে, আউটলাইনে ক্লিক করে আমরা হচ্ছে এখানে বসাই দিব। তাহলে কর্নার ধরে একটু ছোট করে দিতে পারি। যদি ভিতরের কালারটা মুছে দিতে চাই তাহলে কি করব? এই যে ফরম্যাট, শেপ ফরম্যাট, ফিল, নো ফিল। ওকে, আউটলাইন কালার আছে, আউটলাইনে এসে নো আউটলাইন বাস। এই লেখাটা কি এমনিতে লেখা যায় তো এটার উপরে? না, তো যে কোনো জায়গায় লেখার জন্য টেক্সট বক্স ব্যবহার। এরপর আছে সিম্বল। সিম্বলে ক্লিক করলে দুটো অপশন আসে, ইকুয়েশন আর সিম্বল। ইকুয়েশন কিসের জন্য? ওই ম্যাথমেটিক্যাল টার্মস গুলোর জন্য, সূত্রগুলোর জন্য। এগুলো কি কিবোর্ডে আছে? এই সূত্র পাবো এখানে কিবোর্ডে? না, তো এখানে আলাদা করে সূত্র বসিয়ে তারপর হচ্ছে ধরো এটাকে নিয়ে তারপর লিখতে হয়। যেমন এখানে একটু জুম করি, ধরো এখানে আমি এক্স স্কয়ার লিখবো, হ্যাঁ, তাহলে এখানে ক্লিক করে এক্স দিলাম, বড় হাতের আছে, ছোট হাতের এক্স দিলাম, আর উপরে দিলাম 2, তাহলে এক্স স্কয়ার হয়ে গেল। তো এরকম ম্যাথমেটিক্যাল টার্মস যেগুলো, এগুলো সব কোথায় পাবা? সিম্বল এসে এই ইকুয়েশনের মধ্যে, হ্যাঁ, এই যে ফ্র্যাকশন, ভগ্নাংশ, তারপর হচ্ছে যদি পাওয়ার বসাতে চাও, রেডিয়েশন আছে, ইন্টিগ্রেশন আছে, এগুলো সব এখান থেকে অ্যাড করতে পারবা। আর যদি শুধু সিম্বল খোঁজো, যেমন কিবোর্ডে দেখো তো কোথাও ভাগের চিহ্ন আছে কিনা? ভাগ, ভাগ বা গুণের চিহ্ন নেই, কিন্তু ভাগ বোঝানো হয় স্ল্যাশ দিয়ে। যেমন এই যে 5/5, তো এটা ভাগ বোঝানো হচ্ছে, কিন্তু ভাগের চিহ্ন কি এটা? এখন ধরো 1 2 বাচ্চাকে তুমি যদি ভাগ এটা দিয়ে বোঝাও, ও বুঝতে পারবে যে এটা কি? তো ভাগের চিহ্নটা কিভাবে বুঝাবা? ভাগের চিহ্নটা বুঝাবো হচ্ছে 5 দিলা, এরপর হচ্ছে ইনসার্টে যাও, সিম্বলে আসো, সিম্বলে ক্লিক করো, এখানে দেখবা ভাগের চিহ্ন আছে, দিয়ে ইনসার্ট দাও, তাহলে এই যে এখানে চলে আসবে। আর যদি অন্যান্য সিম্বল লাগে, যে এখানে অনেক সিম্বল পাবে। তো এই ছিল হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর ইনসার্ট ট্যাব।